এম এ আজিজ, আমরা আজিজ ভাই আপনার কাছে ছিলাম। আজিজ ভাই যেটি বলছিলেন যে বাংলাদেশে কেন আপনার কাছে মনে হচ্ছে যে এই সরকার একটা নির্বাচনের আয়োজন নাও করতে পারে? এ যাবৎকাল কোনো এই সরকারের কোনো লোকের মুখ থেকে নির্বাচন হবে এই শব্দটা পেয়েছেন? কোন সব সময়ই কথা বলে নির্বাচনের কথা, তবে কিন্তু ইত্যাদিতে হতে পারে এবং হতে পারে শর্ত দেয়। এবং একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস 13 দল এবং 14 দলের 2 মিটিংয়েই একই কথা বলছে যে এই পরিস্থিতি থেকে নির্বাচন হতে পারে। আর ওনার যাদের যে দলগুলোর প্রতি ব্লেসিংস আছে তারাও একই কথাই বলেছে। হ্যাঁ, এবং তিনি কখনো কিন্তু এখনো পরিষ্কার করে বলে নাই। লন্ডনের বৈঠকের পরে আপনিও এক্সপেক্ট করছিলেন নিশ্চয়ই ওই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার বিএনপি পদত্যাগ চেয়েছিল, সেই বললো না ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণা করবে, বলছিল না? হ্যাঁ, ওখানে যৌথ বিবৃতিতে বলেছিল। পরে চিফ ইলেকশন কমিশনার কি বললো, সরকারের সাথে দেখা করে মনোভাব বুঝবো। হ্যাঁ, মনোভাব বুঝার পরে চুপ। হ্যাঁ, এরপরে হঠাৎ করে দেখা গেল প্রেস সেক্রেটারি বলে দিল যে ডিসেম্বরের ভিতরে সকল ইলেকশনের প্রস্তুতি নেওয়ার কথা প্রধান উপদেষ্টা বলেছে। তো এখন এই 2টা মিটিং পরপর 3টে মিটিং হলো। প্রথম মিটিংয়ে আপনার এনসিপির সাথে বিএনপি মিটিং করতে গেল। অনেক জায়গায় তো ফখরুল ইসলাম আলমগীরের গলার ওই কার্ড ঢুকায় দেয়, মালা ঢুকায় দেয়, এনসিপির নেতার গলায় ঢুকায় দেয়, ফুলের মালা দেয়। হ্যাঁ, এখনো তো এনসিপির নেতা নাহিদ এখনো সরকারি বাসায় আছে। কি মনে করেন আপনি? এবং ওখানে এই যে আর 2 উপদেষ্টা আছে না, ওই পাশাপাশি থাকে, গুটু করে। 3 জনই গুটু করে, যা করে কয় যে এনসিপি আলাদা দল। কোথায় আলাদা দল? সরকারের অংশ, সরকারের দল, ওটা সরকারের দল। এখন আমি বলবো যে এখন যদি এই ফেব্রুয়ারিতে যেটা ইনডাইরেক্টলি বলার চেষ্টা করেছে, যেমন মোস্তফা কামাল হায়দার বলেছেন, তার কাছে হয়তো অনুমান হয়েছে, অথবা তাকে দিয়ে বলাই দিছে। যাই করুক, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন, অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন তো 4-5 দিনের ভিতর ঘোষণা করা, যদি ঘোষণা না করে তাহলে বিএনপির উচিত হবে, আমি উদাহরণ দিচ্ছি, 69 সালের আগে এনএসএফ ছিল আইয়ুব খান। এই এনএসএফের উৎপাতে কোনো আন্দোলন পাকিস্তানের এই এখানের বিরুদ্ধে কোনো আন্দোলন তৈরি করা যায়নি, তারা দমন পীড়ন করে বন্ধ করে দিল। এরপরে মন্টু, সেলিম, খসরু এরা এই এনসিপিকে দমন করছে। দমন করার এনএসএফকে দমন করছে, আন্দোলন চাঙ্গা হয়েছে। 69 সালে আন্দোলন হয়ে গেছে, এরপরে স্বাধীনতা যুদ্ধ চলে গেছে দেশ। এখন যদি এই ইলেকশন, যদি আমার বক্তব্য হচ্ছে এখানে হয়তো বিএনপি বিশ্বাস করছে এটা যদি হয়, তাহলে আমার বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দল, কারণ সেই দল তাকে নিয়োগ করেছে এই এনসিপি, সেই দলকে বলেছে তারা দল করবে, নইলে রাজনৈতিক দল সব খেয়ে ফেলবে। তো তাদেরকে এই রাজনীতির মাঠ থেকে দূর করতে হবে, কারণ 52 সাল থেকে আজ পর্যন্ত সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, এত বিতর্কিত কোনো দল হয় নাই। এবং এই 7-8টা জেনারেশন বিজ্ঞানের যুগে ডক্টর মোহাম্মদ ইউনূস ধ্বংস করে দিয়েছে এই দেশ। আগামী 10 বছর পরে টের পাবেন, বিদেশে প্রবাসী যাবে না, এদেশের লোক সব সার্টিফিকেট নিয়ে বগুল দাবা করে ঘুরবে, কোনো লেখাপড়া নেই। বিজ্ঞানের যুগের একপাল লেখাপড়া বাংলাদেশের নাই। এবং তারপরে এখন ছাত্রদের ভিতরে এমন ঢুকায় দিছে যে এরা এখন আর বিসিএস দিতে চায় না। কোঠায় আন্দোলন করছে না বিসিএস দেওয়ার জন্য, না, ওরা আর বিসিএস দিতে চায় না। এখন একবারে এমপি হবে, একবারে মন্ত্রী হবে ডাইরেক্ট। আর ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষক, তাদের বলে তোমরা সব উদ্যোক্তা হও। একদিন বলছে যে তোমরা ক্লাস। আপনাকে একটু থামিয়ে দিয়ে গোলাম মোল্লা রনি আপনার কাছে আসবো একটু, যে পতিত শক্তিগুলো গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনের ভণ্ডুল করার চেষ্টা করছে, সাথে জামাতের আমির বা সাথে এনসিপির নেতা নাহিদের সবাই বলছে যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, এই 2টা জিনিসের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পান কিনা? প্রথমত হলো যে শেখ হাসিনা যেদিন চলে গেছেন সেই দিন থেকে একদম মানে উনি দিল্লিতে গিয়ে মানে হাত মুখ ধুয়ে নাস্তাটা করে প্রথম উনি যদি জায়নামাজ নিয়ে বসে থাকেন, ওখানে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই সরকারের গজব নাজিল করো। আর সেটা না করে তিনি যদি নিজে নিজে বুদ্ধি করছেন, উনি ওই মুহূর্ত থেকে উনি চিন্তা করছেন কীভাবে এই সরকারকে এই ক্ষমতা থেকে পদচ্যুত করা যায়, সরানো যায়। এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই, বড় বিজ্ঞানী হওয়ার দরকার নেই, এটাই স্বাভাবিক। তো যেটা এই বাংলাদেশের সকল আমজনতা, সাধারণ আমজনতা 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ সন্ধ্যার সময় বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ফিরে আসার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে, এবং তাদের 35% যাকে বলা হয় ম্যান পাওয়ার, ভোটার, এবং অলমোস্ট দেশের জিডিপির 60% যারা নিয়ন্ত্রণ করে টিল নাও, এখন পর্যন্ত তারা এই তাদের বিপুল অর্থনৈতিক শক্তি এবং জনশক্তি নিয়ে তারা এই সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। এমনকি আগামীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে তাদেরকে তারা শান্তিতে থাকতে দেবে না। এটা তো খুব সাধারণ ব্যাপার, এটা নিয়ে বলার মধ্যে তো ডক্টরেট ডিগ্রি লাগে না।
এটা বলার জন্য একজন ডক্টর ইউনূস হওয়া লাগে না, এটা ডক্টরেট এটা বলার জন্য নোবেলের শান্তি পুরস্কার পাওয়া লাগে না, এটা আমার ড্রাইভার বলতে পারে, আমার পিয়নও বলতে পারে যে এটাই বাস্তবতা। তো এই কথাটা উনি এতদিন পরে কেন বললেন, কি জন্য বললেন? ভণ্ডুল করতে আচ্ছা, চাইছে। না আবার আপনি একই প্রশ্ন করলেন যে এই কথাটা তো 2024 সনের আজ থেকে 1 বছর আগে 2024 সনের 1 আগস্ট মাসের 5 তারিখ বিকাল। আমি যদি আপনাকে অ্যাড করি যে আওয়ামী লীগের অনেকগুলো নেতা বিদেশে বিভিন্ন জায়গাতে কথা বলছে, তারা কিন্তু বারবারই বলছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হোক। মানে প্রথমত হলো যে তারা তো নির্বাচন ভণ্ডুলের কথা এরকম আমি কিছু আপনাকে কথা বিনা- বলেছে মনে হয় না। আপনাকে বিনয়ের সাথে বলে যে এগুলো তো রাজনীতি, ওনার যে কথাগুলো বলছেন সেগুলো হলো রাজনীতি। আর প্র্যাকটিক্যালি যেটা কাজ করছে সেটা হলো যে তারা আবার ক্ষমতা ফিরে পাওয়ার জন্য, সিআর ফিরে পাওয়ার জন্য শেখ হাসিনা তারা দুটো কথা বলছে। একটা হলো আবার নির্বাচন হবে, আমাদের সুযোগ দেওয়া হোক রাজনীতি করার জন্য, এই একটা গ্রুপ। আর একটা গ্রুপ বলছে যে এখনও শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ভারত তাদেরকে এনে ওখানে বসায় দেবে। এখন এই রিয়েলিটির মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন এটা আপনার আইকিউর উপর নির্ভর করবে। আর কোন পরিস্থিতি তারা দুটোই জীবন্ত রেখেছে। তারা সরকারের সাথে নেগোসিয়েশন করার জন্য, বিএনপির সাথে নেগোসিয়েশন করার জন্য, রাজনীতি করার জন্য, ইলেকশন অংশগ্রহণ করার জন্য একটা উইংস রেখেছে। আর একটা হলো যদি এদেরকে উচ্ছেদ করা যায় শক্তি প্রয়োগ করে, চক্রান্ত করে, তারপর শেষে নানা রকম বিদ্রোহ সৃষ্টি করে, ম্যাটিকুলাস ডিজাইনে নানা রকম যাকে বলা হয় ফন্দি ফিকির করে তারা যদি আবার এসে আবার সেই পার্লামেন্ট, আবার সেই 24 নির্বাচন, আবার সেই প্রধানমন্ত্রী, এইটাও কিন্তু তারা সেই দাবিটা এখন পর্যন্ত 100% ছাড়েনি। ঠিক আছে, দেখি কখনো বলেছে যে আই এম সরি, আমি এই কাজটা ভুল হয়েছে, এবং তিনি এখন কি বলছেন, আমি এখন স্টিল প্রধানমন্ত্রী। তো এই জিনিসগুলো তো উনি সেই প্রথম দিন থেকে ওনার বোঝা উচিত ছিল, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা আমাদের একজন সাধারণ মানুষ বুঝতে পারে। এটা এতদিন পরে এটা তো বলার কোনো মানে হয় নাই। 2 নম্বর হলো যে উনি যে কর্ম করেছেন এই গত 1 বছরে, সেই কর্মের কারণে শেখ হাসিনাকে যে আমরা ভুলে যাব তার কোনো রিজন নেই। যে উনি যদি এমন কিছু হতেন যে এখন আমাদের শেখ হাসিনাকে দেখলেই মেজাজ গরম হয়ে যায়, তার নাম মনে আসে না, তারপর শেষে আওয়ামী লীগ জমানার কথা স্মরণ হলেই আমাদের যাকে বলা হয় এক ধরনের অ্যালার্জি চলে আসে, এটা তো আমাদের হচ্ছে না। বরং পথে ঘাটে মাঠে প্রতিদিন যতবার ডক্টর ইউনূসের নাম হচ্ছে, এনসিপির নাম হচ্ছে, জামাত, মানে বাংলাদেশের চলমান রাজনৈতিক দল একদিকে ইউনূসের পক্ষে বা বিপক্ষে, আর ঠিক বিপরীতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো এই আলোচনাটা তো আমরা বন্ধ করতে পারছি না, সমালোচনা আমরা বন্ধ করতে পারছি না। কেউ আশা করছে, কেউ নিরাশা, কেউ রাগ হচ্ছে, কেউ আতঙ্কগ্রস্ত হচ্ছে, কেউ ভয় পাচ্ছে, এই বুঝিয়ে এলো, এই বোঝা ঢুকে ফেললো। বোঝার জন্য বলতেছিলাম যে জামাতের আমির বলতেছে যে এই পরিস্থিতিতে কৃষি নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসও সেই রকমই এটা কথা বলে, নাহিদও বলেছে একই রকমই। প্রশ্ন হলো এইটা কি আসলে আওয়ামী লীগ এসে গন্ডগোল করে নির্বাচনের পরিবেশ নষ্ট করবে, না সরকারের কারণে নির্বাচনের যে পরিবেশ তৈরি হবার কথা, যে আইন শৃঙ্খলার যে অবস্থায় যাবার কথা, এটা কি ব্যর্থতা নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে, এটা একটু জানার চেষ্টা করতেছিলাম। প্রথমত হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যে সুযোগ পেয়েছেন আকাশের পক্ষ থেকে, আকাশের মালিকের পক্ষ থেকে। আমার একজন ইতিহাসের ছাত্র হিসাবে শত শত বছরের বাংলার ইতিহাস আমার মুখস্থ বলে দিতে পারবো। আমি কোনো রাজপুরুষকে এভাবে দেখিনি যে বিধাতা আল্লাহ রাব্বুল আলামিন একের গল্প উপন্যাসের মতো এনে সিংহাসনে কাউকে বসিয়ে সমস্ত জমিনকে তার অধীনস্থ করে দিয়েছেন। উনি যখন 8 তারিখে বসেছেন, এই পৃথিবীর এই অংশের আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকা সব ইউনূস করেছেন। দিস ইজ ফার্স্ট। সেকেন্ড থিং হলো মানুষের মনে সমস্ত রাজনৈতিক দল একটা মহব্বত পয়দা করে দিয়েছিলেন। উনি যা বলেছেন সবই আমাদের কাছে একটা অমৃত মনে হয়েছে। উনি মিথ্যা কথা বলতে পারেন না, উনি ছলচাতুরি করতে পারেন না। হি ইজ এ জেন্টলম্যান, হি ইজ এ পায়াস ম্যান, হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ এজেড ম্যান, হি ইজ এ নোবেল লরিয়েট। এই জিনিসগুলো আমরা পুরো 2024 সনের ডিসেম্বর পর্যন্ত আমরা শুধু জিকির ফিকির করেছি। আমরা একবারও ওনার এবং ওনার সরকার সম্পর্কে এবং এই এনসিপির এখন যারা কর্মকর্তা আছে তাদের সম্পর্কে এই বাংলায় 2024 সনে একটা ট্রু শব্দ উচ্চারণ হয়নি। ছেলেরা অন্যায় করছে, ই করছে, আমরা কিচ্ছু বলিনি, আমরা সব কিছু মেনে নিয়েছি। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা যদি পলিটিক্যালি আওয়ামী লীগকে চিরজন্মের জন্য তাদের কবর দিতে পারতো, যদি তারা ম্যাচিউর্ড হতো 2024 সনে, 2025 সনে এসে আওয়ামী লীগের জুজুর ভয় দেখানোর, মানে আমাদের দেশে হলো কি ধরেন হিটলারের পরাজয় হয়েছে, মুসলিমের পরাজয় হয়েছে, তাদের নামও কিন্তু আসেনি, তাদের নামও এখন ওখানে কেউ নেয় না। আমরা এখানে বসে নেই, কিন্তু জার্মানি গিয়ে দেখেন হিটলার নাৎসি পার্টি এটা নিয়ে কোনো আলোচনাই নাই। তাই এখানে আমরা সেই 2024 সনের মধ্যে সবাই যেখানে ধরে নিয়েছি দেয়ার ইজ নো শেখ হাসিনা, দেয়ার ইজ নো আওয়ামী লীগ, নাথিং, উইদাউট আওয়ামী লীগ, উইদাউট শেখ হাসিনা, আমরা একটা বিকল্প বাংলাদেশের কথা সবাই কল্পনা করেছি। এর মধ্যে কারো অসততা ছিল না, এমনকি আওয়ামী লীগের যারা বাংলাদেশে ছিল তারাও বলছেন না জীবনে আর এটা হবে না। ইভেন তারা রিকনসিলিয়েশন করে যদি এনসিপিতে আসতে পারে, বিএনপিতে আসতে পারে, জামাতে ঢুকতে পারে, ডক্টর ইউনূস করতে পারে, এইভাবে আওয়ামী লীগের লোকজন চিন্তা ভাবনা করেছে। এমন কি হলো 2025 সন থেকে এখন আওয়ামী লীগই সবার প্রধান প্রতিপক্ষ। আপনি বিএনপিকে জিজ্ঞেস করে দেখেন, বিএনপির প্রতিপক্ষ ইউনূস সাহেব না, আওয়ামী লীগ। জামাতের ভয়ের কারণ কি? আওয়ামী লীগ। এনসিপির ভয়ের কারণ কি? আওয়ামী লীগ। ডক্টর ইউনূসের ভয়ের কারণ কি? আওয়ামী লীগ। তো সবাই যখন আপনি একটা মনুমেন্টকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সমস্ত দৃষ্টি একজনের দিকে দিচ্ছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, আপনি না চাইলেও ও গুরুত্ব পেয়ে যাচ্ছে।
গুরুত্ব পেয়ে যাচ্ছে এবং সেই ঘটনাই ঘটছে এখন ধন্যবাদ রনি ভাই। আজিজ ভাই, আপনার কাছে একটা বিষয়, অন্য একটা বিষয় নিয়ে কথা বলি, যেটা শুরু করছিলাম একবারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অনেকেই কিন্তু বলছেন যে বাংলাদেশের দক্ষিণপন্থী রাজনীতির একটা ব্যাপক উত্থান হচ্ছে। এটা তো আপনার তো নিশ্চয়ই চোখে আচ্ছা, উত্থান হচ্ছে, এই উত্থানে আসলে দায় টাকার, হ্যাঁ দায় টাকার ডক্টর মোহাম্মদ ইউনূস। কিভাবে? কারণ হচ্ছে আমি আগে বললাম না, উনি বিএনপি এবং বিএনপির সাথে যারা আছে তাদেরকে অপোজিশন বানায় ফেলছে। এই বিভক্তি যে রেখা, এটাও উনি তৈরি করেছে। কারণ বিএনপি একদল নির্বাচন চায়, আর কেউ চায় না। অর্থাৎ বিএনপির সাথে যারা তারা, তাদেরকে তো উনি কয়েকবার বিএনপি সম্পর্কে যা কমেন্ট করেছে তাতে পরিষ্কার উনি বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না। এখন ইলেকশন হলে বিএনপি যতই বলেন বিএনপি সরকার গঠন করবে, এইটা উনি কোনোভাবেই এটা রাজি না। নাহলে বারবার বিএনপিকে বলছে না, এও বলছে যে একটি দল যদি পতিত দলের পরামর্শে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে সরকার চালানোর অসম্ভব করে তোলে, তাহলে নূতন সিদ্ধান্ত নিতে হবে। এটার দল হলো বিএনপি। তাহলে বিরোধী দল বানাইছে না। তারপরেও তো বিএনপি যায় এনসিপির সাথে বৈঠক করে। আবার এরপরে আবার দেখেন ডুয়েল প্লেয়ার কত, তাজউদ্দিন আহমেদের ছেলে এবং মেয়ে, ওই তাদের সাথে সে বৈঠক করছে, তার সাথে তিনি বৈঠক করেছে, ছবি আছে আমার কাছে। হ্যাঁ, বৈঠক করেছে, সেটা গণমাধ্যমে এসছে। তাহলে কত দিকে খেলে, কত দিকে খেলে? এই জন্য অনেকেও মনে করে যে বিএনপিকে ঠেকানোর জন্য আবার ওখানে আবার আসবে একটা বিষয়, মানে এটা রনি ভাইয়ের কাছে শুনবো, আপনার কাছে একবার বলি যে বাংলাদেশে যে ইসলামপন্থীরা এখন তাদের সক্ষমতা দেখাচ্ছে, সেই সক্ষমতা কি শুধুমাত্র ডক্টর ইউনূসের তাদের প্রতি একটু নমনীয় ভাব, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? শোনেন, অনেক বেশি বুদ্ধি হয়ে গেলে বুদ্ধি কাজ করে না, বুঝতে পারছেন? ওনার বেশি বুদ্ধি হয়ে গেছে, সারা পৃথিবীর বিচরণ করে, রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের বক্তৃতা দিয়ে টাকা নেয়। হ্যাঁ, ওনার এত বুদ্ধি। উনি বোঝেন নাই যে এই যে জামাত ইসলাম সব মুসলিম দলকে এক কইরা বিএনপিকে বিট দিয়ে সরকারে যেতে চাইছে। প্রথমে এই আয়োজন করছে, বলছে পরিষ্কার ইসলামিক দলগুলোকে এক করে একবার, এবং ভোট চাইছে যে অন্তত একবার ভোট দিয়ে দেখেন ইসলামিক দলগুলোকে। এরপরে যখন কাজ হচ্ছে না, আস্তে আস্তে কেমোথেরাপি খাচ্ছে, তখন এই এনসিপির ঘাড়ে ভোট করছে। এখন ঐক্যমত কমিশনের বৈঠক হচ্ছে, সেখানে অনেক কিছু মেজর জিনিসে ঐক্যমত হয়ে গেছে, আগাচ্ছে। হঠাৎ করে মিটিং থেকে বেরিয়ে যায়, আপনার রাস্তায় মিটিং করে আলটিমেটাম দিয়ে দিল, আনুপাতিক নির্বাচন না হলে নির্বাচন করবো না। ভাই, আগে দাবি করলেন না কেন? ঐক্যমত কমিশনের যে স্প্রেডশিটে এজেন্ডাভুক্ত ছিল না ঐক্যমত কমিশন, তাহলে আপনি মাঠে হঠাৎ করে দাবি নিয়ে গেলেন কেন? এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে যদি সরকারও গঠন করে অন্তত পক্ষে শিকল পরায় দাও, ব্যাপারটা তাই। কিন্তু দক্ষিণপন্থীদের মাধ্যমে, দক্ষিণপন্থী মানে জামাত ইসলাম, মানে সব ইসলাম দলগুলো অবশ্যই। আবার ইসলামিক আন্দোলন বাংলাদেশ একটা পার্টি, আপনার সবগুলো নির্বাচনে যোগ দিছে। 18 সালের নির্বাচনে তাদের একটি পোস্টার আওয়ামী লীগ সরায় নাই, জনশ্রুতি আছে, টাকা নিয়ে ইলেকশন করছে। হ্যাঁ, যখন লোকাল গভর্নমেন্ট নির্বাচন আইছে তখন ওই বরিশালে গিয়ে তার প্রার্থী মার খেলো, বাস উল্টা গেছে। এখন সে ফেসিবাদ না, আরে জাতীয় পার্টির কাছাকাছি তো সেও সেখানে এক জায়গা হয়েছে, কিন্তু একমাত্র হেফাজত পলিটিক্যাল পার্টি না, তারা কিন্তু এর ভিতরে নাই। হ্যাঁ, তো ইসলামিক দলগুলোকে এক করতে গিয়েও পারে নাই। ওই যে অনেকে তো জামাত ইসলামকে এই ইসলামিক দলই মনে করে না, ইসলাম বিরোধী মনে করে। সুতরাং এই জন্য দক্ষিণপন্থী আপনি বোঝেন না, মিটিং করতে পারে। সরোয়ার্দী উদ্যানে বিশাল মিটিং করলো, 7 দফা দিছে জামাত ইসলাম, 7 দফা যে দিছে তার ভিতরে একটা দফা আছে রাষ্ট্রের সর্বস্তরে সংস্কার করতে হবে। এটা কি আপনি কিছু বোঝেন? সংস্কার কি আপনার বিএনপির মতো করে করবে? এটা কি ওই গণ অধিকার পরিষদের মতো করে করবে? ওনারা যেভাবে দেশ চালাবে ওইভাবেই সংস্কার। আবার আরেকটা কথা উদাহরণ দেই, বাংলাদেশ ব্যাংকে ছোট পোশাক পরা যাবে না দিছিল না সার্কুলার, গভর্নর করলে। আমি জানি না মানে কি? তার মানে ব্যাংকে তার নিয়ন্ত্রণ নাই, তাকে ছাড়া এরকম একটা যায় প্রেসলিস্ট যায়। বাংলাদেশ ব্যাংকে আমি জানি, আমার বন্ধু রিটায়ার করছে, সে ওখানে ছিল, ওখানে জামাত ভর্তি বাংলাদেশ ব্যাংকে ছোট পোশাক পরা যাবে না। দেশ কোন দিকে যায় বোঝেন না? ওই যে আন্দোলনের শেষে 5ই আগস্ট আন্দোলনের শেষে কতগুলো মাজার ভাঙছে, একটা বিচার হয়েছে? মাজার ভাঙে কারা বলেন না? তো বলবেন না কেন দক্ষিণপন্থীর উত্তর করতে? এখন একটু রনি ভাইয়ের কাছে শুনি, আমাদের সে টাইম একেবারে এসে রনি ভাই আপনার কাছে শুনে শেষ করবো। একেবারে ভাই যেটা বলছেন যে বাংলাদেশ ব্যাংকে জামাত ভর্তি, প্রশাসনে জামাত ভর্তি, এরপরে ইসলামী দলগুলো বড় ধরনের সমাবেশ করছে, তারা জোট করছে, ইসলামী ভোটগুলো এক বাক্সে আনার চেষ্টা করছে। এরপরে সবাই আশঙ্কা করছে যে একটা দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে। এই উত্থানের কারণটা কি, আর বাস্তবতা কি এরকম কি না বাংলাদেশে ইসলামপন্থীরা ভালো করবে, আর এর দায় কার? পুরোটাই এক বলবেন, আর কোনো প্রশ্ন? ভালো করবে না, ওই ঘুরে ফিরে খেলবে ভালো, গোল করতে পারবে না। প্রথমত হলো যে ইসলামপন্থী যে দলগুলো, তারা বাংলাদেশে একটা আফগানিস্তানের মতো আমিরাত তৈরি করতে চাচ্ছে।
একটা তালেবানি রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং বেশ কয়েকজন নেতা সরাসরি বিভিন্ন সাক্ষাৎকারে তারা বলেছেন যে খেলাফত যে তারা খেলাফত কায়েম করতে চায় এবং একটা রাষ্ট্র তাদের কাছে এই মুহূর্তে মডেল হল আফগানিস্তান। তো আফগানিস্তানের মতো যদি একটা খেলাফত বা একটা এমিরেটস আপনি তৈরি করতে চান, তো সেখানে তো নির্বাচন থাকে না, সেখানে নির্বাচনে তো তারা এইভাবে যাবে না। এক, দুই নম্বর হলো যে এটা মির্জা ফখরুল সাহেব ঠিকই বলেছেন, এখানে উত্থান হয়নি, এখানে মূলত এটা যাকে বলা হয় প্ল্যান্টেশন করে বপন করে ধীরে 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 আজকের যে ইসলামাইজেশনটা এই পর্যায়ে তারা মানে সংগ্রাম করে পরিশ্রম করে আজকের এই অবস্থাটা গড়ে তুলেছেন। বাংলাদেশ ব্যাংকের কথা আজিজ ভাই বললেন, ক্যান্টনমেন্টের কথা বললেন, পুলিশের কথা বললেন, মিলিটারি, সব জায়গাতে এই ইসলামপন্থীদের এখন জয় জয়কার। দ্বিতীয়ত হলো যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে ম্যাটিকুলাস যে ডিজাইনটা করেছে, এটার পেছনে সবাই ধারণা করে যে এখানে ইসলামপন্থীরা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে। জামাতের টাকা ছাড়া, জামাতের ম্যান পাওয়ার ছাড়া এখানে আসলে এরকম এত বড় একটা বিপ্লব 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস যাবত চালানোর সামর্থ্য এই এনসিপির এখন যারা আছেন তাদের ছিল না। আমার কাছে অবস্থার দৃষ্টি মনে হয় যে তারা শুধু ঘোষণা দিয়েছেন, কারো পক্ষে শুধু ঘোষণা দিয়েছেন, পেছনের যত লজিস্টিক যে কর্মকাণ্ড এগুলো সবই আসলে জামাত করেছে। এখন ভালো বলেন মন্দ বলেন, যেহেতু তারা বিজয়ী হয়েছে এখন তাদেরকে নিয়ে তো কথা বলা যাবে না। এই জন্য জামায়াত ইসলামের সম্মেলন থেকে কিন্তু বলা হয়েছিল যে সবাইকে মাস্টার মাইন্ড বলে, কিন্তু এই আন্দোলন এবং এই অভ্যুত্থানের যদি একমাত্র মাস্টার মাইন্ড থাকে, সেই একমাত্র মাস্টার মাইন্ড হলো আমিরে জামাত ডক্টর শফিক। অবশ্যই ডক্টর শফিক খুব ভদ্রতা করে বলছেন যে আমাকে মাস্টার মাইন্ড বলা হলো, আমি আসলে নিজেকে মাস্টার মাইন্ড মনে করি না। বোঝার চেষ্টা করেন, ইজ সো নাইস অ্যান্ড টেকনিক্যাল কথা, শুনলে হৃদয় জুড়িয়ে যায় যে মানুষ এত ভদ্র হতে পারে, এত বিনয় হতে পারে, এত টেকনিক্যালি বলতে পারে যে তার লোক বলছেন যে উনি একমাত্র মাস্টার, সে বলছে আমি এটা মনে করি না, আমি আমার এই সমস্ত পরিশ্রমটাকে আপনাদের সবার মধ্যে ভাগ করে দিলাম, আমরা আসেন ভাই ভাই সবাই সবার জন্য কাজ করেছি। এই যে অসাধারণ যে তার যে বক্তব্য, ইট মিনস যে তারা, আমরা বিএনপি যারা লোকজন তারা নির্বাচনের স্বপ্ন দেখছে, জাতির অনেক যারা ভোট দিতে চায় তারা একটা সিল দিয়ে ভোট দিতে চাচ্ছে, কিন্তু ইসলামপন্থী যারা আছেন তারা যদি শরীয়তি আইন কায়েম করতে চান, তারা যদি কোরআনের শাসন বাস্তবায়ন করতে চান, তারা যদি সৎ লোকের শাসন তাদের যে স্লোগান সেটা দিতে চান, তাহলে তো তাদের আসলে নির্বাচনের মাধ্যমে এটা সম্ভব না। নির্বাচনে ভোট আছে, জাল আছে, জালিয়াতি আছে, মারামারি কাটাকাটি, এখানে সততাটা 100% হয় না। তো এখানে হয় কি সিলেকশনটা হয় যেটা ইরানে আছে। এখন ওখানে একটা নির্বাচন হবে, ইরানে যেভাবে হয়েছে, এখন আয়াতুল্লাহ আলী খামেনির মতো আমাদের আমিরা জামাত সর্বোচ্চ ধর্মীয় নেতা হবেন, তিনি সব কিছু সিলেক্ট করে দিবেন। সেটা কি বাস্তবতা বাংলাদেশে আছে? সেই বাস্তবতার দিকে তো এখন আমরা এগুচ্ছি এবং সেইভাবে তো সব কিছু হচ্ছে। আপনি দেখেন সেনাবাহিনীর যে এই বছর যে হচ্ছে মানে নির্বাচনী বোর্ড হয়েছে, ওখানে নতুন একটা শর্ত যুক্ত হয়েছে, সেখানে সেটা হলো সৎ হতে হবে, মানে যারা প্রমোশন পাবেন তাদেরকে সৎ মানুষ হতে হবে। তো এই কথাটা আসলে এর আগে মানে প্রমোশন বোর্ডে কখনোই ছিল না সেনাবাহিনীতে। তো এই যে সৎ মানুষের শাসন বা সৎ হতে হবে, এটাই প্রথম, এটা জামাতের একটা স্লোগান, যেটা ধরেন ক্যান্টনমেন্টের মধ্যে চলে গেছে, সৎ দলের শাসন চলে যায়। ফলে আলটিমেটলি আমরা একটা যদি দক্ষিণ পন্থা দিকে দেশে এগোচ্ছে, আপনি ধরে নিতে পারেন যে দক্ষিণ পন্থা মিনস ইটস এ ডুপ্লিকেট অফ আফগানিস্তান।